এই যে আগামী নির্বাচনটা হবে আওয়ামী লীগকে ছাড়া, এত বড় একটি দলকে ছাড়া নির্বাচন হলে ইতিহাস এটা নিয়ে প্রশ্ন তুলবে কিনা? গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে জিম্মি করা আওয়ামী লীগ, গণহত্যাকারী আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো কি করলো না, না করলে ফেয়ার হবে না, এই প্রশ্নটাই 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। এই প্রশ্ন তোলাটাই আমরা মনে করি নৈতিকতার জায়গায় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শততম জন্মবার্ষিকী সামনে রেখে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কি ধরনের সরকার তারা চায় সেই বিষয়ে ঐক্য নেই। প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল। প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক। এনসিপি সেটা করতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে যে বললাম, সার্জিসের মতো একজন নেতা, তিনি শত গাড়ির উপরে বহর নিয়ে এলাকায় যেতে হয়, যেই কালচার বিএনপি আওয়ামী লীগের কালচার ছিল। তার দলের নেতা নতুন দরবেশ উপাধি পেয়ে শত কোটি টাকার বেশি দুর্নীতি করে দল থেকে বহিষ্কৃত হন। তার দলের নেতা দুর্বৃত্তায়ন করে থানায় ধরা পড়ার পরে থানায় আসামিকে ছাড়াতে গিয়ে বিতর্কিত হন। তার দলের নেতা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দলকে হেয় করেন, ছোট করেন। তার দলের নেতারা ছোটখাটো সহিংসতা, মারামারি টুকটাক ঢাকা ইউনিভার্সিটি হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। গতকাল মাদারীপুরে তাদের সদস্য সচিবকে তার দলের কর্মীরা কুপিয়েছে। দলের মধ্যেই মামলা পাল্টা মামলা শুরু হয়ে গেছে। এখন সেই দলে আমি সংক্ষেপে বলে নেই যে এই অবস্থার প্রেক্ষিতে যখন তারা দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন এবং একটা দলের প্রধানের সঙ্গে আলোচনা করে একটা যৌথ বিবৃতি দিয়েছেন, এটা তারা ভালোভাবে নেয়নি। যখন দেখছে যে তারা মাঠে যেরকম প্রভাব ফেলতে পারবে আশা করছিল, সেটা তারা পারেনি। সেই পারেনি বলে সরকারের কোনো অংশ তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছিল, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। যে কারণে তারাও আর হয়তো এনসিপির দিকে আগের মতো মনোযোগ, যে যমুনায় 144 ধারা ভেঙে যমুনার সামনে গেলেও যে গরমের মধ্যে ঠান্ডা পানির পরশ দিবে, সেই ঠান্ডা পানি পরশ দেওয়ার মুডে সরকার হয়তো নেই। এটা একটা হতে পারে। অথবা হতে পারে তারা এখন একটা কিংস পার্টির তকমা থেকে নিজেদের বের করবার জন্য আপোষের ভিত্তিতে সরকার বিরোধিতা শুরু করেছে। অথবা সার্জিসের সত্যি আমরা 8-10 মাস আগে যেটা রিয়েলাইজ করেছি, এই গভর্নমেন্ট, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তারা টেবিল ওয়ার্কে অত্যন্ত পণ্ডিত মানুষ, যার সেক্টরে খুবই নামকরা এবং সফল মানুষ, একথা বারবার টকশোতে আমি বলেছি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তারা মোটেই অভিজ্ঞ নন এবং তারা প্রচুর ভুল করছেন। তারা রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, সেটাকে উস্কে দিচ্ছেন কখনো কখনো। সেই সব কথা বলছিলাম। আজকে সার্জিস সেটা করছেন, এটা তার উপলব্ধিও হতে পারে। এখন এই তিনটার মধ্যে যেটা আমি বললাম, এর কোনটা, নাকি এর বাইরে আরো কোনো কারণ আছে, সেটা সার্জিস নিশ্চয়ই উত্তর দিবেন। তারা খুব কমন কথা শুনতে পাই, আমি জানি না আপনার কানে গিয়েছে কিনা। আন্দোলনের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরলো, চাকরির বাজারে কম্পিট করলো, কিন্তু এই সার্জিসরা যে চাকরির কোটার জন্য লড়াই শুরু করলো, তারাই আর চাকরির পরীক্ষা দিল না। আমরা সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফরা যদি এখান থেকে চলে যাই, কিচ্ছু হবে না। জাস্ট কোন জিনিসটা হবে জানেন? সেটা হচ্ছে এই যে এস্টাবলিশমেন্টটা আবার সেম ভাবে গড়ে ওঠার ট্রাই করছে, তাদের এগেইনস্টে যে কিছু ভয়েস রেইজ করছে, কথা বলার চেষ্টা করছে, এই কথা বলাটা থেমে যাবে। আগের মতো সুশৃঙ্খল ভাবে এটা চলতে থাকবে। জাস্ট আমরা যদি এখনো আমাদের জায়গা থেকে যেই বলেন না কেন, আমরা এটা ছেড়ে দিয়ে যদি চলে যাই, বিশ্বাস করেন আমাদের ফ্যামিলি মানে হাজার হাজার শুকরিয়া করবে যে আমরা এখান থেকে চলে গিয়েছি। কারণ আমাদের যে আর ব্যক্তিগত লাইফ ছিল, এটা আর আমাদের ব্যক্তিগত আর লাইফ নাই। সবাই মানে তাদের জায়গা থেকে মানে এটা মনে করে যে তারা এখন যতটা মানে একটু হলেও শান্তি চায় এবং চায় যে আমরা এগুলো থেকে সরে যাই, কিন্তু আমরা চাইলেও সরতে পারি না। ওই একটা দায়বদ্ধতা থেকে আমরা ডাক দিয়েছি। মানুষ নির্বিচারে নিজের জীবন, পরিবার কিচ্ছু না চিন্তা করে রাস্তায় নেমেছে, একজনের পর একজন জীবন দিয়ে চলে গিয়েছে। সো আমরা তো আমাদের চোখে দেখতে পাচ্ছি যে এই যে এস্টাবলিশমেন্ট আবার গড়ে ওঠার চেষ্টা করছে, আমাদের জীবন দিয়ে হলো এটা দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে যে এটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আরেকটু ভাই যেটা বললেন, আমার দুইটা জায়গায় জাস্ট উত্তর দিতে হবে। যে কোনো কিছুতেই তারা নির্বাচন পিছিয়ে যাওয়ার কৌশল দেখছেন। যখন
প্রধান উপদেষ্টা জুনে বলেছেন কিচ্ছু বলি নাই, আমরা এপ্রিলে বলেছেন কিচ্ছু বলি নাই, ফেব্রুয়ারিতে বলেছেন তখনও কিচ্ছু বলি নাই। তাহলে বারবার এই জিনিসটা যখন টানা হয় আমরা মনে করে নিব যে তাদের এই যুক্তিগুলোর এগেইনস্টে কিছু বলার মতো অন্য কোনো এক্সকিউজ আর নাই। আমরা জাস্ট একটা জিনিস বলেছি যে বিএনপির সাথে ইভেন ওইখানে লন্ডনে গিয়েও যদি প্রধান উপদেষ্টার এরকম আলোচনা হয় আমাদের কোনো সমস্যা নেই। ফ্যাক্ট হচ্ছে সরকার আলাদা বিবৃতি দিবে, বিএনপি আলাদা দিবে। একটা রাজনৈতিক দলের সাথে কিভাবে একটা সরকার আলাদা করে নির্বাচনের ডেট এবং মাস নিয়ে বিবৃতি দিতে পারে, এর চেয়ে মানে গণতন্ত্র কিংবা সবাইকে ঐক্যবদ্ধ করা পারে না যেভাবে একটি দলের প্রধানকে ডেকে নিয়ে তার মনের অভিমানের কথা না, কখনো একটি দলের প্রধানকে ডেকে নিয়ে এটা করেনি। এটা একটা ভুল প্রোপাগান্ডা ছড়ানো হয়। মানে ব্যাপারটা হচ্ছে তিনি যখন দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে বিএনপি বা তাদের বিভিন্ন লোকজনকে দিয়ে একদম ইচ্ছাকৃতভাবে সরকারকে চাপে ফেলে, সেটা সংস্কার হোক আর না হোক, বিচার হোক আর না হোক, দ্রুত নির্বাচন দিতে হবে, এই প্রক্রিয়াটা যখন তিনি তার জায়গা থেকে তাদের উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে আলোচনা করেন, তাহলে আমাদের ফাংশন করার কোনো প্রয়োজন নেই, হয় আমরা থাকবো না বা নির্বাচন দিয়ে চলে যাব, এরকম কিছু একটা সুষ্ঠু হোক আর না হোক। সেখানে তো তাদের যখন এই আলোচনাটা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দিয়ে আসে, তখন সেখান থেকে এই কথাটা আমাদের ধরেন নাহিদ ইসলাম প্রথম জেনেছে। তার মানে এটা না তিনি নাহিদকে ডেকে বলেছেন। যখন এটা বলেছে, একটা স্পষ্ট করে কথা বলি, অন্যান্য রাজনৈতিক দল কতটা এটা অনুভব করে আমি জানি না, আশা করি এবং প্রত্যাশা করি তারা অনুভব করে, কিন্তু নাহিদ, সার্জিস বা হাসনাত এই যাদের কথাই আপনারা বলেন না কেন, এটা অনুভব করে এই মুহূর্তে ডক্টর ইউনূস ওই জায়গা থেকে যদি চলে যান, এমন একজন মানুষকে আমরা বাংলাদেশে দেখছি না যিনি সকল দলকে ওই ঐক্যবদ্ধ জায়গাটাতে রাখতে পারবেন। এই কারণেই ছুটে যাওয়া বিবেকের তাড়না থেকে। লাস্ট একটা কথা, 96 ইলেকশনের কথা বলা হয়েছে, 91 ইলেকশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে বিএনপি আওয়ামী লীগ থাকার পরও সেখানে সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে প্রশাসন স্ট্রং থাকার কারণে। আমরা এখনো বিশ্বাস করি সরকার প্রশাসন যদি নিরপেক্ষ থাকে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে বিএনপি আর আওয়ামী লীগ মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে তখন সমান শক্তিশালী ছিল, তো এই কারণে আরেকটা চাইলে অত বেশি প্রভাবিত করতে পারেনি। কিন্তু বিএনপি এবার সৌভাগ্যক্রমে একটা সুযোগ পেয়ে গিয়েছে, তাদের সমান সাংগঠনিক শক্তিশালী একটা রাজনৈতিক দল নাই। তাই আমাদের আশঙ্কা তাদের অনেকে, সবাই করবে এটা আমরা মনে করি না, সেন্ট্রাল কমান্ডের নির্দেশনাও থাকবে না, স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী যারা কখনো দলের আদর্শ চিন্তা করে না, যারা কখনো শহীদ জিয়ার আদর্শ চিন্তা করে না। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের 100তম জন্মবার্ষিকী সামনে রেখে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কি ধরনের সরকার তারা চায় সেই বিষয়ে ঐক্য নেই। প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল। প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক। এটা স্বৈরাচারী আচরণ না? না, এটা স্বৈরাচারী আচরণ না। মানে যেটা বলেছেন এটা রিয়ালিটি, এইটা হচ্ছে। তবে আগে শুরুতেই বলেছি রাজনৈতিক দলগুলি তার স্বার্থ, তার অবস্থান অক্ষুণ্ণ রেখে তার পদ্ধতিতে দেশের মানুষকে সেবা দিতে চায়। এটা তার কৌশল, এটা তার আদর্শিক অবস্থান, এটা তার সবকিছু মিলিয়ে তাদের রাজনৈতিক অবস্থান। এটা দোষের না। এই কৌশলের মাধ্যমে রাজনীতি একটা কৌশলের খেলা, সুতরাং এটা হবে। সেইখানে সরকারের তরফ থেকে এদের ঐক্যবদ্ধ রাখবার জন্য যে অভিভাবক সুলভ আচরণ দরকার ছিল, যেটা আমরা দেখেছি শুধুমাত্র তারা যখন কোনো বড় ক্রাইসিসে পড়ে, যখন চিটাগাংয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির উস্কানি দিল, হিন্দুদেরকে ব্যবহার করলো ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, তখন তাদের প্রয়োজন হয়েছিল সব দলকে ডেকে ঐক্যবদ্ধ করার, তখন হলো। সুতরাং তারা যখন এরকম ক্রাইসিসে পড়ে তখন তারা সবাইকে ডাকে, কিন্তু সবাইকে এক রাখবার জন্য, দেশকে এগিয়ে নেবার জন্য যে অভিভাবক হিসেবে তাদের যে দায়িত্ব পালন করবার কথা, এইটা এই সরকার করছে না। 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন একজনের বেশি না, সেটা কিন্তু মেনে নিয়েছে। এইরকম অনেক কিছুতেই তর্ক বিতর্ক, আলাপ আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে মেনে নেওয়ার একটা কালচার শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সংকট নিরসন আলোচনার টেবিলে হয়েছে, এটা আপনি এর আগে দেখাতে পারবেন না এরকম। অথচ এইবার বাংলাদেশে যখন নির্বাচনের তারিখকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির যে একটা টানাপোড়েন শুরু হলো, এবং সেটা উৎকণ্ঠা এমন পর্যায়ে গেল যে মানুষ উৎকণ্ঠিত হতে শুরু করলো যে যদি বিএনপির সঙ্গে সরকারের এই ন্যূনতম সমঝোতাটুকু না হয় এবং বিএনপি যদি বাধ্য হয় স্ট্রিট পলিটিক্সে যেতে সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে, তাহলে সরকারের সঙ্গে যে দূরত্বটা বাড়বে সেটা কি এক পর্যায়ে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় কিনা। যদি চলে যায় তখন সরকার কি করবে? হয় বিএনপির দাবি মানতে হবে, নিজেদের পরাজয় হয় সেটা তাদের করা উচিত হবে না, তখন তারা পদত্যাগ করতে পারেন। আগে যেমন অভিমান করে বলেছিলেন পদত্যাগ করব, তখন সত্যি সত্যি পদত্যাগ করে বসতে পারেন। যদি এই সরকার পদত্যাগ করে, গণ অভ্যুত্থানের পরে
প্রত্যেকটা স্টেক হোল্ডারের সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের সমর্থন পুষ্ট যে সরকার, তারাই টিকতে পারলো না, যেখানে এই যে এদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণে সেইখানে আবার নতুন করে একটা ইন্টারিম গভর্নমেন্ট সবাই একমত হয়ে করবে, এই সার্জিস, এই বিএনপির নেতা, জামাতের নেতা একমত হবে, এটা তো বিশ্বাসযোগ্য না। তখন কি হবে? এক ইমার্জেন্সি ছাড়া তো আর পথ থাকে না। সংবিধান কিভাবে সুরক্ষিত হবে? তখন ক্ষমতাটা কোন পক্ষের হাতে যাবে? সেই পক্ষটা তখন বাংলাদেশে ইন্ডিয়ার যে হারানো আধিপত্য, সেই হারানো আধিপত্য ফিরে পেতে সহযোগিতা করবে কিনা, বাংলাদেশে আবার ফ্যাসিবাদের উত্থান হবে কিনা, ফ্যাসিবাদের আবার যদি ওই সুযোগে আসে, তাহলে এই সার্জিস আজকে কথা বলছে, সার্জিস নিজে নিরাপদ থাকবে? এই বিএনপির নেতারা নিরাপদ থাকবে? জামাতের নেতারা যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, যারা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তারা কেউ নিরাপদ থাকবে? এদেশের গণতন্ত্র উত্তরণ সুষ্ঠুভাবে সম্ভব? সুতরাং ওই উৎকণ্ঠা থেকে একটা মিটিং এবং একটা যৌথ বিবৃতি কিন্তু জাতিকে একটা স্বস্তি দিল। পরবর্তীতে এসে দেখেন এই যে বিভিন্ন এই সংলাপে মোটামুটি একটা জায়গায় আসছে। সব মিলিয়ে যদি সত্যি সত্যি একটা সুষ্ঠু নির্বাচন হয়, গণতন্ত্র উত্তরণ সম্ভব হয়, তাহলে ফ্যাসিবাদের পতন এবং তার পরবর্তী নতুন যে সরকারের দায়িত্ব নেওয়া এবং তাদের হাত ধরে যদি গণতন্ত্র উত্তরণ সুষ্ঠুভাবে ঘটে, তাহলে এটা অবশ্যই নতুন বাংলাদেশ দিবস হতে পারে। কিন্তু সেখানে যদি সেটা তারা ব্যত্যয় ঘটায় না পারে, তখন এই এনসিপি বলেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, অন্যান্য রাজনৈতিক যে স্টেক হোল্ডার যারা আছে, পলিটিক্যাল পার্টিগুলা বা দেশের মানুষই বলবে যে কিসের নতুন বাংলাদেশ সূচনা তারা করেছে। এটা মানি না। এবার কিছুতেই ক্ষমতায় যাবেন না, সেই জন্য কি নির্বাহী বিভাগ দুর্বল হয়ে গেল? আপনাদের কোনো সমস্যা নাই? মানে আমরা এবার কিছুতেই যাব না, কিন্তু আমরা তো প্রত্যাশা করি আমরা একসময় যাব। ধরেন আমরা যে এবার কিছুতে নাও যাই, বলা যায় না, এত কনফিডেন্ট কারো হওয়ারই কোনো সুযোগ নেই, কিন্তু আমরা যে একসময় যাবেন ব্যাপারটা এমন না। কিন্তু আমাদের কাছে আমার মনে হয়েছে যে বিএনপির আসলে এই জায়গায় কখনো একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর থাকতে পারবে না, আর এনসিসিকে মুখোমুখি দাঁড় করানো উচিত হয়নি। এটা বরং রাষ্ট্রের দুইটা গুরুত্বপূর্ণ সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। দুইটার তো কাজ সম্পূর্ণ আলাদা, তাই না? মানে এনসিসি আমার ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটা কি করবে আসলে? এখানে একটা কাউন্সিল থাকবে, 7 জন থেকে 10 জনের মতো সদস্য থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলীয় নেতা থাকবে, 2 হাউস যদি হয় 2 হাউসের স্পিকার থাকবেন, রাষ্ট্রপতি একজন প্রতিনিধি থাকবেন। একটা সমন্বিত একটা কাউন্সিল তৈরি হবে, যেখানে শুধুমাত্র যে সরকারের ভয়েস, সরকারের কর্তৃত্ব এটা না, অন্তত তাদের উপর কর্তৃত্ব করার সুযোগ নেই সেখানে বিরোধী দলের, কিন্তু তাদেরকে প্রশ্ন করা, গাইড করা, একটু চাপে রাখা, এটা করতে পারবে এই কাউন্সিলটা। এই কাউন্সিলের কাজ কি? সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সর্বশেষ যেটা এসেছে, এই যে প্রতিষ্ঠানগুলো, আমি এক্সাম্পল হিসেবে 3টা প্রতিষ্ঠানের কথা বলি, নির্বাচন কমিশন, দুদক এবং পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, যেটা এই 3 প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং যারা সদস্য রয়েছেন তাদের নিয়োগটা এই কাউন্সিল থেকে হবে। আমরা পুরো বাংলাদেশকে এতদিন ধরে আওয়ামী লীগের এটা চিত্র দেখেছি, এটা শুধু আওয়ামী লীগ না, যারা ক্ষমতায় যাবে তারা ডে বাই ডে ক্ষমতার সর্বোচ্চ স্তরে যাওয়া কিংবা আরো বেশি ক্ষমতাশীল হওয়ার এই টার্গেট তাদের সবসময় থাকবে। আমরা দেখেছি এই দুদককে ব্যবহার করা হয়েছে দুর্নীতি দমন না করে, কত জায়গায় পলিটিক্যালি দুর্নীতি করা যায়, মানুষকে কত জায়গায় বিভিন্নভাবে জিম্মি করা যায়, হয়রানি করা যায়, এই কাজে ব্যবহার করছে একদম রাজনৈতিকভাবে। আমরা আমাদের জায়গায় পিএসসি কে কি দেখেছি? বিভিন্ন সরকারি চাকুরিতে বিভিন্নভাবে লবিং এর মাধ্যমে, তদবিরের মাধ্যমে, দলীয় সুপারিশের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মনে করি সরকারি পুরো যত কর্মচারী কর্মকর্তা আছে, আমলাতন্ত্রে যারা আছে, তারা তো এই পিএসসির মাধ্যমে নিয়োগ হয়। সো এখানে একটা একদম ফেয়ার মানুষজন প্রয়োজন। এবং আরেকটা জিনিস যদি দেখেন যে এখানে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের দ্বারা এই বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে এই বাংলাদেশে। তো সামগ্রিকভাবে এই যে প্রতিষ্ঠানগুলো, এখানে যদি এই এনসিসির মতো একটি কাউন্সিল, যেটা তুলনামূলক সরকারের কর্তৃত্ব কম থাকবে, তাদের মাধ্যমে এই নিয়োগগুলো হয়, তাহলে আমরা এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো দেশের একটা সংস্কারের দিকে এগিয়ে যাবে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি সালাউদ্দিন ভাইয়ের সাথে একদম স্পষ্ট এবং খুবই পোলাইটলি যে আমরা ডিসএগ্রি করি, এই দুইটাকে কখনোই মুখোমুখি করা উচিত নয়। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, যেটা হচ্ছে যে আমরা কি মনে করছি কিনা যে বিএনপি তাহলে যতদিন থাকবে আওয়ামী লীগের মতো আর স্বচ্ছ নির্বাচন হবে না। আমার মনে করি ব্যাপারটা এরকম না। এখানে মানে বিএনপি কে দায় দিয়ে আমরা দিচ্ছি না, এবং দায়টা শুধু বিএনপির যাবেও না, এবং অন্য কোনো দল যদি আরো বেশি ক্ষমতাশীল হয় তাদেরও দায়টা আমরা এভাবে দিয়ে দিতে পারি না। আমরা যেটা বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বটা নিতে হবে ফেয়ার একটা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তি যেন সুষ্ঠুভাবে সৎ সাহস নিয়ে যে কোনো প্রতিবন্ধকতা আসলে তার বিরুদ্ধে গিয়ে স্বচ্ছভাবে ভোটটা শেষ করতে পারেন। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্য দিয়ে বিগত 10 মাসে এই বোল্ড স্টেপগুলো দেখিনি।
হয়নি। এই কারণে আমাদের আশঙ্কা হচ্ছে এই দায় কখনো বিএনপিকে দিয়ে দেওয়া যায় না। তারা তো চাইবে, তাদের জনসমর্থন আছে, সমর্থক আছে, তারা তো জিতে আসতে চাইবে। এটার জন্য ওই নির্বাচনের একদিনে সে জিততে পারলে 5 বছরের জন্য ক্ষমতায়, সে চাইবে না একটু যেভাবেই পারা যায় জিতে আসা। কিন্তু আমরা সরকারকে এই ভূমিকায় দেখতে চাই। আর ভাই যে কয়েকটা কথা বললেন, এই কয়েকটা কথার বিষয়ে একটু কথা বলতে, 3টা অপশন দিয়েছেন। জি হ্যাঁ, মানে এখানে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, প্রধান উপদেষ্টাকে নিয়ে আমি যেটা বলেছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সেটা আজকেও বলবো, এখনো আমি মনে করি যে কোনো একটা নির্বাচিত সরকার যেটা ভোটের মাধ্যমে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, ধরেন 26-এর নির্বাচনে নির্বাচিত হলো, সেই সরকারেরও যদি প্রধানমন্ত্রী পদে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয়, এই মুহূর্তে আমি বিশ্বাস করি যে কারো চেয়ে উনি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সততার সাথে কিংবা দক্ষতার সাথে ওই জায়গাটিতে অন্য যে কারো চেয়ে ভালো কাজ করতে পারবেন। আমি এই কথাটি বলেছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকার 5-10 বছর থাকবে এটা আমি কখনোই বলিনি। আরেকটা জিনিস কি, মানে এই যে ভাই অনেকগুলো উদাহরণ দিয়েছেন, আমাদের 4টা উদাহরণ বলেছেন, শত গাড়ির মিছিল, যেটা আমার ক্ষেত্রে বলেছেন 100 কোটি টাকার দরবেশ, নারী কেলেঙ্কারি, থানায় যাওয়া। এখন কিছু স্পষ্ট করি, উনি আমাদের এই 10 মাসের এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি যারা ছিল তাদের মোটা দাগে এরকম 4টা এনেছেন। বিশ্বাস করুন, আমি যদি এখানে বলা শুরু করি, মানে এরকম মোটা দাগের গুলো না, জাস্ট অন এন অ্যাভারেজ বলতে থাকি, আমি অন্তত এরকম 4000 বলতে পারবো যেটা 10 মাসে হয়েছে বিএনপির।